অসাধারণ একটা দিন। এমন দিন সাধারণত টেস্ট ক্রিকেটে আমরা খুব একটা দেখি না, যেখানে বোলিংয়ে সাফল্য মিলেছে, ব্যাটিংয়ে আউটস্ট্যান্ডিং বললেও আসলে কম বলা হয়। 14 বলে আমরা তাদের 2টা উইকেট তুলে নিয়েছি। সাধারণত টেলেন্ডাররা অনেক ধরনের ফাইট করেন বা বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়, সেটা হয়নি। 300-র আগে আয়ারল্যান্ডকে গুটিয়ে নিতে পারাটা অবশ্যই সাফল্য বলা যায় সিলেটের এই উইকেটে, এবং সেটা কত বড় সফলতা সেটা ব্যাটসম্যানরাও তো আসলে এই উইকেটে দেখিয়েছেন। স্পোর্টিং উইকেট, ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট, 3 জনই রান করেছেন, 3 ব্যাটার। জয় 169, বাকি 2 জন 80 করে, সাদমান এবং মমিনুল। এর চেয়ে ভালো দিন কি আসলে মনে পড়ছে টেস্ট ক্রিকেটে? একদমই না, আসলে ফ্ললেস একটা ডে কেটেছে বাংলাদেশের, মানে ব্যাটিং বোলিং দুই জায়গাতেই সাফল্য এসেছে। আমার কাছে মনে হয় ব্যাটার আর স্পেশালি টপ অর্ডারই তো আজকে ব্যাট করেছে, মানে সেখানে জয় যে ইনিংসটা খেলেছেন দ্যাট ওয়াজ ট্রেমেন্ডাস। 169 রানের ইনিংস তিনি খেলেছেন 283 বলে। সাদমান মমিনুল দুজনই হাফ সেঞ্চুরি করেছেন, 80 রান নট আউট আছেন ইনফ্যাক্ট মমিনুল হক। তো ব্যাটারদের সাফল্যের দিন বলা যায়, এবং সিলেটের টেস্টের হিস্ট্রি বলে যে আসলে 3 দিন এমনকি 4 দিন অবধি খুবই ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট থাকে। সো আগামীকালকেও বাংলাদেশ এই এডসটা পাবে, এবং সেকেন্ডের শুরুর ভাগেই আয়ারল্যান্ডকে অল আউট করে দিতে পারা সেটা অবশ্যই সাফল্যের। বোলাররা সবাই উইকেট পেয়েছেন, হয়তো বা নাহিদ রানা একটু এক্সপেন্সিভ ছিলেন, এছাড়া এভরিওয়ান সাকসেডেড। 7টা 6 আজকে বাংলাদেশি ব্যাটাররা মেরেছে, সেটাও কি অবাক করেছে কিনা? জয় 4টা 6 মেরেছেন, মুমিনুল 2টা, সাদমান 1টা। সাধারণত একদিনে এতগুলো 6 তো আমরা দেখি না, খুবই রেয়ার। এবং আসলে এটা প্রমাণ করে যে আয়ারল্যান্ডের বোলিং এ অনেকখানি দুর্বলতা আছে, মানে ব্যাটিং এ কিন্তু টিমটা বেশ কয়েক জায়গায় স্টেবিলিটি দেখিয়েছে, এক্সপিরিয়েন্স আছে, কিন্তু বোলিং এ আমার মনে হয় আরেকটু ভাবনার ব্যাপার আছে। তাদের টেস্ট এরেনায় যদি তারা সাফল্য আনতে চায়, সেক্ষেত্রে তাদের বোলিংটা ইমপ্রুভমেন্ট খুব জরুরি। এবং আজকের দিনে বাংলাদেশ যখন 286 রানে আয়ারল্যান্ডকে অল আউট করে দিয়েছে, তখনও কিন্তু আমরা জানতাম না যে উইকেটটা কেমন বিহেভ করছে। বাংলাদেশকে চতুর্থ দিনে ব্যাটিং করতে হতে বড় একটা লিডের দরকার ছিল, তবে 2 ওপেনার মূল টোনটা সেট করে দিয়ে গেছেন, এবং ওই জায়গায় কিন্তু বাংলাদেশ ম্যাচটার দখলপূর্ব নিয়ে গেছে। 41 ওভারের পার্টনারশিপে 168 রান, দ্যাট মিনস ওভার প্রতি 4 করে 2 ওপেনার রান তুলেছেন। সাধারণত দুজনকে আমরা টেস্ট ম্যাচে খেলতে দেখি, এই যে হঠাৎ করে তাদের আক্রমণাত্মক হয়ে ওঠা, সেটা আসলে তাদের ক্রেডিট কতটা নাকি আইরিশ বোলারদের ব্যর্থতা? আইরিশ বোলার আমরা দেখেছি হয় খুব শর্ট বল করেছে অথবা খুব ফুল বল করেছে, তো ওই জায়গায় কি একটা পার্থক্য হয়ে গেছে? ডেফিনেটলি টেস্টে গুড লেন্থে বল করাটা, মানে টানা সময় ধরে গুড লেন্থে বল করাটা খুব ইম্পর্টেন্ট, সেটা আইরিশরা একেবারেই করতে পারেনি। এবং ওভারঅল আমার কাছে মনে হয় আয়ারল্যান্ডের উচিত হবে আগামীকালকে মানে বোলিংয়ে আরেকটু মানে প্রায়োরিটাইজ করা, একটু প্রিপেয়ার্ড হয়ে আসা। তাদের হোমওয়ার্কটাও প্রপার ছিল বলে মনে হয়নি সিলেটের উইকেট নিয়ে। আমরা একটু সরাসরি সিলেটে চলে যেতে চাই, সেখানে আছেন সহকর্মী রিফাত এমিল। নিশ্চিতভাবেই বাংলাদেশের দখলে ম্যাচ, কোনো সন্দেহ নাই যে এই জায়গা থেকে আপনি ম্যাচ জয় ছাড়া অন্য কিছু ভাববেন না। টস আমরা হেরেছি, 3 স্পিনার খেলিয়েছি, সেটা কাজে দিয়েছে। বোলারদের 5 জনের 5 জনই উইকেট পেয়েছেন। 286 রানে আয়ারল্যান্ডকে যখন আমরা অল আউট করেছি, তখনই বুঝতে পারছিলাম যে ম্যাচটা বাংলাদেশের দিকে হেলে যাচ্ছে। তারপরও মোরলেস 300 রান তো পার স্কোর বলা যায়, সেখান থেকে ব্যাটসম্যানদের কি কৃতিত্ব দেবেন কিনা? না, অবশ্যই নাবিল কাছে যেভাবে বাংলাদেশি ওপেনাররা ব্যাট করেছে, আপনার সঙ্গেই আমার লাঞ্চ ব্রেকে আলোচনা হচ্ছিল যে বাংলাদেশের অবশ্যই, আমি বলছিলাম যে বাংলাদেশ প্রথম ইনিংসে অবশ্যই যেভাবে ওপেনাররা ভালো শুরু এনে দিয়েছে, আপনার মানে একটা ইনিংসই ব্যাট করব এমন প্ল্যানে যাওয়া উচিত। মানে বড় টেস্ট খেলুড়ে দলগুলো, দেশগুলো যা করে আর কি, যে আপনি যখন অপোনেন্টকে এমন ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে 300 আগে থামিয়ে দিবেন, তখন আপনার কাজ বা আপনার ওপেনাররা যখন ওই 168 রানের এমন একটা জোট এনে দিবে, তখন অবশ্যই আপনার প্ল্যানটা থাকা উচিত, আপনি বড় একটা স্কোর করবেন। বাংলাদেশের লিড অলরেডি 50 পেরোনো, তো সব মিলিয়ে আমার মনে হয় কালকে যদি টি পর্যন্ত ব্যাটিং করতে পারে, সেক্ষেত্রে অবশ্যই দিনের শুরু থেকে সাবধানী ক্রিকেট খেলতে হবে। তবে এক্ষেত্রে আমি জয় আর সাদমানকে ক্রেডিটটা দিব, মমিনুলকেও একই রকম, যেভাবে তারা দাপুটে ক্রিকেটটা খেলছিল বা খেলেছে পুরো দিন, সেখানে অবশ্যই বাংলাদেশি ব্যাটারদের ক্রেডিট দিতে হবে, কেননা আউট হতে তো আপনার একটা বলই লাগে। আর উইকেট কতখানি ভালো যে দিনের শেষ ওভারেও খুব সম্ভবত মইনুল হক ডাউন দ্য উইকেটে এসে একটা ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন, এই একটা শটই বলে দেয় উইকেটটা এখনও কত ভালো। দিনের শেষে সাদমানের সঙ্গে কথা হচ্ছিল, তিনিও বলছিলেন যে উইকেটটা এখনও দারুণ। সব মিলিয়ে আপনি বড় রান বা বড় লিডের আশা করতেই পারেন। নাবিল কায়সার। এমিল, উইকেটের কথা বলছিলেন যে খুবই ভালো উইকেট, শেষ ওভারও সেটা মুমিনুল দেখিয়েছেন। তারপর আমরা জানি থার্ড ডে থেকে আসলে উইকেট একটা ভাঙন ধরতে পারে। আমাদের চতুর্থ দিনে ব্যাটিং করতে হবে, লিডটা অন্তত কত হওয়া উচিত বলে মনে করেন? এখান থেকে যদি আপনি আরও 100 রান যোগ করতে না পারেন, 150 কম যদি লিড হয়, আয়ারল্যান্ডের ফিরে আসারও তো আসলে সম্ভাবনা আছে।
একদম এটাই টেস্ট ক্রিকেটের সবচেয়ে বড় সৌন্দর্য। আইরিশ বোলাররা যদি, যেটা আপনি আর রাফি আলোচনা করছেন, যে নবীনতম দল বা তাদের বোলাররা খুব বেশি এক্সপিরিয়েন্স না, বিশেষ করে টেস্ট ক্রিকেট এমন একটা খেলা আপনি অনেক বেশি খেলবেন তারপর শিখবেন, তো তাদের বোলাররা তো নবীন, কিন্তু তারা এসেও যদি প্রথম সেশনে পেসাররা বা স্পিনাররা যদি অন্তত 2টো বা 3টো উইকেট নিয়ে নেয়, সেক্ষেত্রে বাংলাদেশের ব্যাটিং কলাপসের অতীত অভিজ্ঞতা রয়েছে। তো সব মিলিয়ে আয়ারল্যান্ড এখনও কামব্যাক করতে পারে। বাংলাদেশ যদি প্রথম 1 ঘন্টা অন্তত নিরাপদে ব্যাটিং করে, যেটা ওই আজকে দিনের প্রথম সেশনে আমরা দেখেছি যে বাংলাদেশের রান রেট প্রায় কত 4.5-এর মতো, 4.56 ছিল, পরের দিকে সেটা 2.5-এরও কম ছিল, মানে সাবধানী ব্যাটিং করেছে বাংলাদেশ যখন দরকার ছিল। ঠিক একই রকম সাবধানী ব্যাটিং আমার মনে হচ্ছে যে কালকে দিনের শুরুতে বিশেষ করে প্রথম 40 মিনিটের মতো অন্তত করতে হবে, আর এই করাটাই হবে বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি নিরাপদ। আর এক্ষেত্রে যদি আইরিশরা 1টা বা 2টো উইকেট অন্তত 3টা উইকেট প্রথম সেশনে নিয়ে নিতে পারে, সেক্ষেত্রে অবশ্যই তারা ম্যাচে কামব্যাক করতে পারবে। আর আপনি যেটা বলছিলেন যে উইকেট ভাঙার কথা, সিলেটে খুব সম্ভবত 3 নাম্বার দিনে উইকেট ভাঙে না বা একটু সময় লাগে। আপনি নিজেও এখানে অনেক বেশি একাধিক টেস্ট ম্যাচ কভার করেছেন, খুব কাছ থেকে দেখেছেন। ইনফ্যাক্ট আপনার মনে থাকার কথা, শ্রীলঙ্কার বিপক্ষে আপনি মাঠে ছিলেন, কামিন্দু মেন্দিস বা ধনঞ্জয় ডি সিলভারা যে ধরনের ব্যাটিং করেছিল এই উইকেটে, সব মিলিয়ে বাংলাদেশি ব্যাটারদের কাছ থেকে আপনি ভালো ব্যাটিং আশা করতেই পারেন 3 নাম্বার দিনে। আমার মনে হচ্ছে বড় লিড আসবে যদি ব্যাটাররা একটু সাবধানী শুরু করে। নাবিল কায়সার। Emil, thank you for joining us. Thank you. রাফি, এখান থেকে আসলে ম্যাচ হারার কোনো সম্ভাবনা দেখেন কিনা? আমরা 5 রান করে ম্যাচ হেরেছি, যে কোনো একটা সেশন খুব বাজে গেলেও আমাদের ম্যাচ হারতে হয়েছে। তারপরও আমি বলছিলাম যে 150 রানের লিড আসলে দরকার, কারণ আয়ারল্যান্ডের ব্যাটিং অর্ডারের ডেপথ আছে। আয়ারল্যান্ড যদি সেকেন্ড ইনিংসে 250-300 রান করে ফেলে এবং বাংলাদেশের টার্গেটটা 150-র কাছাকাছি হয়, ফোর্থ ইনিংসে সেই কাজটা কঠিন হবে। তৃতীয় দিনে উইকেট খুব একটা ভাঙে না, তবে চতুর্থ দিনে, পঞ্চম দিনে সিলেটে ব্যাটিং করাটা ডিফিকাল্ট। শেষ যে ম্যাচটা এখানে হয়েছিল 4 দিনে নিউজিল্যান্ডে এবং বাংলাদেশে কিন্তু শেষ দিনের শেষ 2 সেশনে গিয়ে ম্যাচটা হেরে গিয়েছে। তো এখান থেকে সাবধানী শুরু করাটা বা অতি আত্মবিশ্বাস চলে না আসাটাও তো মানে মাথায় রাখতে হবে। নিঃসন্দেহে আসলে টেস্ট ক্রিকেটের যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে, এই কারণে এই খেলাটাকে গৌরবময় অনিশ্চয়তার খেলা বলা হয়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.